মধ্যরাতে খালাতো বোন আমার রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয়। আর দরজা লাগানোর পর আমি কিছু বুঝে ওঠার আগে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এমন একটা পরিস্থিতিতে আমি কি করব এটা বুঝে ওঠার আগেই বাড়ির সবার ঘুম ভেঙে যায় আর সবাই দৌড়ে আমার দরজার সামনে চলে আসে। আমি তখন রীতিমতো ঘাবড়ে গেলাম। আমার খালাতো বোনের নাম রিয়া। তারপর দেখলাম কাঁদো কাঁদো অবস্থায় আমার খালাতো বোন দরজাটা খুলে দিল। অথচ আমি কিছুই বুঝে উঠতে পারছি না এখানে কি হচ্ছে। দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে রিয়া জোরে জোরে কান্না শুরু করে দিল। সবাই আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে আর রিয়াকে জিজ্ঞেস করছে কি হয়েছে। রিয়া কিছুই বলছে না, শুধু কান্না করছে। ঠিক তখনই আমার মা রিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা তুই এত রাতে এই রুমে কেন, আর তোর সাথে কি হয়েছে আমাকে খুলে বলতো। রিয়া তখন কান্না করতে করতে বলতে লাগলো, আমি একটা বই নেওয়ার জন্য ভাইয়ার রুমে এসেছিলাম। আসার সাথে সাথে ভাইয়া রুমের দরজা বন্ধ করে দেয় আর জোর করে আমার সাথে যেন কি একটা করতে যায়। এটা বলা শেষ করে রিয়া আরো জোরে জোরে কান্না করতে লাগলো। উপস্থিত কারোই আর বোঝার বাকি রইল না যে রিয়া তাদেরকে কি বোঝাতে যাচ্ছে। অথচ সারাটা জীবন আমি রিয়াকে আমার ছোট বোনের মতোই দেখে আসছি। রিয়াকে নিয়ে কখনোই আমি কোনো বাজে চিন্তা করিনি। ঠিক তখনই বাবা একটি তালা নিয়ে এসে আমার রুমের তালা দিয়ে আমাকে বন্দি করে ফেললো। পরের দিন সকাল হতে না হতেই দেখলাম রিয়ার মা মানে আমার খালামণি আমাদের বাসায় চলে এসেছে। তার মানে নিশ্চয়ই সেই খবরটা এতক্ষণে পেয়ে গেছে। খালামণি আমাকে ছোট থেকে অনেক ভালোবাসতো। খালামণি নিজের কোনো ছেলে নেই, আমাকে সবসময় নিজের ছেলের মতোই মনে করতো। আমার বিশ্বাস ছিল কেউ আমাকে বিশ্বাস না করলেও খালামণি আমাকে ঠিকই বিশ্বাস করবে। অন্তত খালামণি এটা বুঝবে আমি কখনোই এমন কাজ করতে পারি না। কিন্তু আমি খেয়াল করে দেখলাম খালামণি আমার উপর প্রচুর রেগে আছে। আমার দিকে তাকিয়ে বলছে, সি তোকে আমার বোনের ছেলে ভাবতে লজ্জা লাগছে। সেই ছোট্টবেলা থেকেই তোকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসতাম, আর সেই তুই নাকি আমার কলিজাতে হাত দিলি। তোর মতো আমার পশুর মতো বোনপুর থাকার থেকে না থাকাই ভালো। তার সাথে সাথে মাও অকথ্য ভাষায় আমাকে গালাগালি করছে। আমার মাও বলছে এমন একটা ছেলেকে আমি আমার গর্ভে জন্ম দিয়েছি, তা যদি আগে জানতাম তাহলে ছোট থাকতেই গলা টিপে মেরে ফেলতাম। এতক্ষণে বুঝতে পারলাম আমি আমার পরিবারের কাছে কতটা খারাপ হয়ে গেছি। বিশ্বাস করেন এখন আমার বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছি খালামণি আর মায়ের মুখে এমন কথা শুনে। অথচ আমি সারা জীবন বলতাম আমার খালামণি আর আমার মা সব থেকে আমাকে বেশি ভালোবাসে। কিন্তু আমি কি এমন অপরাধ করেছি সেটাও জানি না। আমি সত্যিটা কাউকে বোঝাতেও পারছি না। আর রিয়া আমার সাথে কেন এমনটা করছে তাও আমি জানি না। রিয়ার সাথে তো আমার কখনো কোনো শত্রুতা ছিল না, আমরা ভাই বোনের মতোই ছিলাম। আমি ওকে কত আদর করতাম। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না রিয়া কেন আমার সাথে এমনটা করলো। সারাদিন গেল কেউ আমার একটা খোঁজ নিল না। আমি একটা মানুষ এই বন্ধ রুমের মধ্যে না খেয়ে কিভাবে সারাটা দিন কাটাচ্ছি কেউ এটা জানতেও চাইল না। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলা রিয়া আমার রুমের সামনে এসে চুপি চুপি আমাকে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভালোবাসতাম আর ভালোবাসি বলেই এমনটা করেছি। আমি ভেবেছিলাম তোমার সাথে এমনটা করলে সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে, কিন্তু তোমাকে যে এভাবে সবাই উল্টো ভুল বুঝবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি যে সবার কাছে এতটা দোষী হয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। সরি ভাইয়া। এই বলে রিয়া সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে বাড়িতে অনেক চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর জানতে পারলাম রিয়া আত্মহত্যা করেছে। আমার মা তখন আমার রুমের সামনে এসে বলতেছে, তুই মরতে পারলি না, তোর জন্য ভালো একটা মেয়ে মারা গেল, তুই মরে যা, তোর মতো ছেলে আমাদের লাগবে না। রিয়ার একটা বড় বোন আছে, সে কিছুক্ষণ পর এসে জানালা দিয়ে কিছু খাবার দিয়ে গেল। আমি নিশ্চিত বুঝতে পারলাম এই খাবারের মধ্যে সে কিছু একটা মিশিয়ে রেখেছে। তবুও আমি খেয়ে নিলাম। খাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার গলাটা তীব্রভাবে জ্বলতে শুরু করলো আর একটু পরে আমার মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হতে শুরু করলো। আমি তখন নিশ্চিত বুঝতে পারছিলাম আমি আর বাঁচবো না। আমি বুঝে গিয়েছিলাম রিয়ার বোন এটা রিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই এমনটা করেছে। আমি তখন বিছানার মধ্যে পড়ে গেলাম। শরীরে কোনো শক্তি নেই, তবে আশেপাশের সমস্ত আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ঠিক সেই সময় শুনতে পারলাম রিয়ার ঘর থেকে একটি চিঠি পাওয়া গেছে। সেই চিঠিতে নাকি সমস্ত সত্যি লিখে গেছে রিয়া। কথাটা শুনে অনেক শান্তি লাগছিল আমার। তখন মনে মনে ভাবলাম এখন মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। ঠিক তখনই আমার জন্য সবার মায়া হয়ে গেল। তড়িঘড়ি করে এসে আমাকে হসপিটালে নিয়ে গেল কজন। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর প্যাডের ভিতর থেকে সমস্ত কিছুই ওয়াশ করে বের করে ফেললো। তারপর 7 দিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলাম। 7 দিন পর আমাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাবা মা ও বাড়ির সবাই তখন আমার দিকে মায়া দেখাতে চায়, কিন্তু আমি কারো মুখের দিকে তাকাই না, কারোর সাথে কোনো রকম কথা বলছি না। এভাবে চলে গেল কিছুদিন পর আর বাড়িতে ভালো লাগে না। তারপর বাড়িতে জানিয়ে দিলাম আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা। তারপর বাড়ির মানুষজন আমার কথা মতো আমাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত শুরু করলো। সিঙ্গাপুর চলে আসলাম। তবে প্রথম অবস্থায় ভীষণ খারাপ লাগতো। তবুও বাড়িতে কারোর সাথে কথা বলতাম না, তবে মাস শেষে টাকা পাঠিয়ে দিতাম। মাঝে মাঝে 2-1 মিনিট কথা বলতাম বাবা মায়ের সাথে। আজ 10 বছর কেটে গেছে আমি বাংলাদেশে যাই না। মাঝে মাঝে বাড়ির মানুষের সাথে কথা বলি, মাস শেষে টাকা পাঠিয়ে দেই, মাঝে মাঝে একটু একটু কথা বলি, এতটুকু।